বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। ছাদে এসে আমার কবুতরগুলোকে শীষ দিয়ে ডেকে ডেকে খেতে দিচ্ছি। আমার ৪২টা কবুতর ছাদের ফ্লোরে এসে একসাথে সবগুলো খাচ্ছে। ছাদে বসার জন্য বেঞ্চ আছে, আমি বেঞ্চের উপর বসে শীষ বাজাচ্ছি আর কবুতরগুলোকে দেখছি, কিন্তু একটা কবুতর মিসিং। আমি আরো জোরে শীষ বাজিয়ে কবুতরকে ডাকতে থাকি, কিন্তু না, মিসিং কবুতরটা আসছে না। আমি দেখলাম পাশের ফ্ল্যাটের আমার ক্রাশ বেঞ্চে বসে শীষ বাজাচ্ছে। আমি ছাদের কিনারে এসে আমার ক্রাশকে বললাম, এই যে ভাইয়া। কেউ আমাকে ভাইয়াকে বলে ডাকতে আমি সামনের দিকে তাকাতেই একটা মেয়ে আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনার কি কোনো কবুতর হারিয়েছে? একটা কবুতর মিসিং। কি রঙের কবুতর হারিয়েছে? সাদা কালো রঙের, লেজ আর মাথা কালো আর বডি সাদা কালার। আমার কথা শুনে মেয়েটা মুচকি হেসে বলল, 1 মিনিট ওয়েট করুন। কথাটা বলেই আমি আমার কবুতরের ঘরের কাছে এসে একটা কবুতর ধরে ছাদের কিনারে যেয়ে বললাম, এটা আপনার সেই কবুতর, তাই না? আমিও ছাদের কিনারে যেয়ে বললাম, এটা আমার কবুতর। নিন আপনার কবুতর। আমি হাত বাড়িয়ে কবুতরটা নিলাম। এটা কি আপনার ছেলের কবুতর? ছেলে। এই জন্যই এই লুচ্চা কবুতরটা গতকাল থেকে আমার একটা মেয়ে কবুতরের পেছনে ঘুরঘুর করছে। মেয়েটার কথা শুনে আমি হা হা করে হেসে উঠে আমার কবুতরটা ছেড়ে দিতেই শালার কবুতরটা আবারও উড়ে ওই মেয়েটার কবুতরের কাছে চলে গেল। কবুতরটা আবারও চলে যাওয়াতে মেয়েটা হি হি করে হেসে বলল, আপনার কবুতর আমার কবুতরের প্রেমে পড়েছে, আপনার বাসায় আর যাবে না। আমি হেসে বললাম, আমার কবুতরটা তো নাম্বার 1 বলদ, কোথায় গার্লফ্রেন্ডকে ভাগিয়ে উড়িয়ে নিয়ে নিজের বাড়ি চলে আসবে, তা না করে বলদটা নিজের ঘরবাড়ি ছেড়ে ছুড়ে গার্লফ্রেন্ডের বাড়ি গিয়ে বসে আছে। আমার ক্রাশের কথা শুনে আমি হেসে বললাম, আমারটা কিন্তু অনেক চালাক, বয়ফ্রেন্ডকে লেজের আঁচলে বেঁধে রেখেছে। মেয়েটার কথা শুনে আমি হেসে বললাম, আসো বিয়ের দিন তারিখ ঠিক করি, ওদের বিয়ে দিয়ে প্রেমের পূর্ণতা ঘটাই। আমার কথা শুনে মেয়েটা হেসে বলল, তো হবু বেয়াই মশাই, বিয়ে দিতে গেলে তো পরিচিত হওয়া লাগবে। আসুন আমরা পরিচিত হই। আমি অহনা তাবাসসুম। আপনার নাম কি? মাহিদ আহমেদ। পড়াশোনা করেন? অনার্স ফাইনাল ইয়ার। তুমি? ইন্টার 2nd ইয়ার। আপনাকে অনেক দিন পরপরই মাঝে মধ্যে দেখি। আপনি কি বাসায় থাকেন না নাকি? না, রাজশাহী ভার্সিটিতে পড়ি তো, তাই বাসায় আর থাকা হয় না। যখন পড়াশোনার চাপ থাকে না তখন মাঝে মধ্যে 2-3 দিনের জন্য আসি, আবার চলে যাই। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান শুরু হয়। আজান শুরু হওয়াতে অহনা মাথায় ওড়না দিয়ে আমাকে বলল, আপনি দাঁড়ান, আমি আপনার কবুতরটা নিয়ে আসি। আনা লাগবে না। কেন? প্রেমে পড়ছে না, ওর মন তো ঘরে দাঁড়াবে না। তো আপনার কবুতরকে কি তাহলে আমি আমার মেয়ের সাথে ঘর জামাই করে রাখবো? তাই রাখো, আর যখন নাতিপতি হবে তখন না হয় আমাকে একটা দিও। আমার কথা শুনে অহনা হেসে বলল, ঠিক আছে দিব, কিন্তু আমি না আপনার কবুতরের উপরে ক্রাশ খাইছি। কবুতরটার কত সুন্দর মাথায় ঝুঁটি আর গায়ের রং দিয়ে কত সুন্দর ডিজাইন, লেস মাথা কালো কালার, পুরো বডি সাদা কালার। আমি অহনার কথা শুনে মৃদুস্বরে হেসে বললাম, শুধু কবুতরের উপরে ক্রাশ খাইছো আর কবুতরের ওনারের উপরে ক্রাশ খাওনি? অহনা আমার কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ঠোঁট টিপে হেসে বলল, জানি না। হোয়াইট কালারের মাখন জর্জের চুড়িদার কামিজে অহনাকে দেখতে ভীষণ মায়াবী লাগছে। আজান হওয়াতে অহনা মাথায় ওড়না দিয়ে রাখাতে একদম বউ বউ লাগছে। আমি মাথা তুলে মাহিদের দিকে তাকিয়ে দেখলাম মাহিদ আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নেভি ব্লু রঙের কলারওয়ালা টি শার্ট পরা, সাথে ব্ল্যাক জিন্স প্যান্ট, চোখে চকলেট কালার চিকন ফ্রেমের চশমা, যেমন উঁচু লম্বা তেমন ফর্সা, অসম্ভব হ্যান্ডসাম লাগছে মাহিদকে দেখতে। আবারও ক্রাশ খেলাম। আমি মাহিদের দিকে তাকাতেই মাহিদ মৃদুস্বরে বলল, ফোন নাম্বার দেওয়া যাবে? বলেই আমি আমার নাম্বারটা মাহিদকে দিলাম। মাহিদ পকেট থেকে ফোন বের করে আমার নাম্বারটা তুলে নিল।
মাহিদ ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে, হয়তো নাম্বারটা সেভ করছে। আমি মাহিদের দিকে তাকিয়ে বললাম, রাজশাহী যাবেন কবে? আগামীকাল। আমি অহনার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম আমার চলে যাওয়ার কথা শুনে অহনার মন খারাপ হয়ে নিমিষেই মুখের হাসি উড়ে যায়। কি হলো তোমার, হঠাৎ মন খারাপ হয়ে গেল কেন? জানি না। বলবে না? আগামীকাল না গেলে হয় না? থাকবো কার জন্য? আমার জন্য। ভালোবাসো? জানি না। জানোটা কি তুমি? শুধু জানে তুমি অন্য মেয়ের দিকে নজর দাও, তাহলে তোমাকে আমি কি করবে আমাকে? মেরে ফেলবো। মারতে গেলে তো আমার কাছে আসা লাগবে। কাছে আসো। কতজন আছে সিরিয়ালে? শ্বশুরের মেয়ে, ডাউট একটু কম করো। রিলেশন শুরু হতে পারলো না, সন্দেহ শুরু হয়ে গেল, তাই না? হ্যাঁ, তাই হয়। তোমরা ছেলেরা গাছেরটাও খাও, গাছের তলারটাও খাও। এই যে শ্বশুরের সন্দেহবাতিক মেয়ে, আমি শুধু তোমাকেই খেতে চাই, অন্য কারোরটা না, ওকে? কথাটা বলেই মাহিদ আমাকে চোখ টিপ মেরে মুস্কি হেসে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিল। বাদরামে শুরু করছো তাই না? সন্ধ্যা হয়ে গেছে, রুমে যাও। যাচ্ছি। রাত ঠিক 10টার সময় ছাদে আসবে। আসবো। তারপর অহনার থেকে বিদায় নিয়ে কবুতর ঘর লক করে আমি নিচে চলে আসি। রাত ঠিক 10টার সময় আমি ছাদে যাই। অহনাও চলে আসে। আজ জ্যোৎস্নায় মুখরিত চারিদিক। দুজন ছাদের কিনারে এসে মুখোমুখি দাঁড়াতেই অহনা বলল, ডিনার করেছো? করেছি। তুমি? করেছি। আমার শাশুড়ি আজকে কি রান্না করেছিল? ব্যাং ভাজি আর টিকটিকি ঘন্ট। মাহিদের কথা শুনে আমি শব্দ করে হি হি করে হেসে উঠি। এই পেত্তির মতো এভাবে খিক খিক করে না হেসে আসতে হাসো। আশেপাশের কেউ দেখতে পেলে প্রবলেম হয়ে যাবে। অহনা হাসি থামিয়ে বলল, সত্যিই কি আগামীকাল চলে যাবে? না, 2 দিন পর যাব। আমার কথা শুনে অহনা চোখে মুখে খুশির উল্লাস নিয়ে বলল, সত্যি বলছো? সত্যি। এভাবেই চলতে থাকে আমার আর অহনার প্রেমের কাহিনী। আমরা দীর্ঘ 9 মাস ধরে ভাড়া আছি। বাড়িওয়ালা আঙ্কেল আন্টি অনেক ভালো। বাড়িওয়ালা আন্টির একটা ছেলে আছে, নাম শাহরিয়ার স্বামী। স্বামী ভাইয়ার সাথে আমার বেশ ভাব হয়ে গেছে। স্বামী ভাইয়া দেখতে ভীষণ হ্যান্ডসাম। স্বামী ভাইয়া তো আবার আমার ক্রাশ। গতকাল স্বামী ভাইয়ার আম্মু আমাদের বাসায় বিরিয়ানি দিয়েছিল, তাই আম্মু আজ পিঠা বানিয়ে সেই প্লেটে আমাকে দিল স্বামী ভাইয়াদের দেওয়ার জন্য। আমি পিঠা নিয়ে ড্রয়িং রুমের দরজা খোলা থাকাতে স্বামী ভাইয়াদের বাসায় প্রবেশ করে দেখলাম ড্রয়িং রুমে কেউ নেই। তাই আমি পিঠার থাল হাতে নিয়েই সিঁড়ি দিয়ে উঠতেই স্বামী ভাইয়ার রুমটা আগে থাকায় আমি স্বামী ভাইয়ার রুমের পর্দা সরিয়ে উঁকি দিয়ে দেখলাম স্বামী ভাইয়া ডায়েরি হাতে নিয়ে বেডে বসে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, আসবো? আসো। আন্টি কোথায়? আম্মুর মাথা যন্ত্রণা করছে, তাই শুয়ে আছে। আমি পিঠার প্লেটটা ভাইয়ার ড্রেসিং টেবিলের ওপর রেখে বললাম, ডায়েরিতে এত মনোযোগ দিয়ে কি দেখছেন? ডায়েরিতে একটা লাইন লেখা আছে, আজকের দিনটা আমি কোনো দিন ভুলবো না। কিন্তু এই লাইনটা যে কবে কেন লিখেছিলাম সেটাই ভুলে গেছি। তাই মনে করার ট্রাই করছি লাইনটা কেন লিখেছিলাম। আমার কথা শুনে ত্রিনা হেসে বলল, আপনার স্মৃতিশক্তি এত কম কেন? দেখেন, অতীত মনে করতে গিয়ে আবার বর্তমানকে যেন ভুলে যাইয়েন না। ভুলে গেলে যাব, সমস্যা কি তাতে? বর্তমান ভুলে গেলে তো আমাকেও ভুলে যাবেন। তুমি কে যে তোমাকে মনে রাখতে হবে? তো আপনি মনে রাখতে চানটা কাকে? আমার গার্লফ্রেন্ডকে। গার্লফ্রেন্ড আছে? আছে তো। খেয়াল করলাম আমার কথা শুনে ত্রিনার মন খারাপ হয়ে যায়। ত্রিনা মন খারাপ নিয়ে বলল, আন্টিকে বলবেন পিঠা দিয়ে গেছি। কথাটা বলেই আমি যাওয়ার জন্য পা বাড়াতেই স্বামী ভাইয়া বলল, শোনো। আমি পিছু ফিরে ভাইয়ার দিকে তাকাতেই ভাইয়া বলল, কথা আছে, বসো। আমার কথা শুনে ত্রিনা
ফ্লোরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে মলিন মুখে বলল, বসবো না, কি বলবেন বলুন। বসতে বললাম তো, আগে বসো। বসবো না, কি বলতে চাইলেন বলুন। আমি বসা থেকে উঠে তৃণার কাছে গিয়ে তৃণার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে বললাম, আমার গার্লফ্রেন্ড আছে কথাটা শুনে তোমার মনটা খারাপ হয়ে গেল কেন? ছাড়ুন আমাকে। তোমাকে ছাড়লে ধরবো কাকে? কেন আপনার গার্লফ্রেন্ডকে ধরবেন? গার্লফ্রেন্ডকেই তো ধরে আছি। মানে? বোঝো না, সব কথা কি মুখে বলা লাগবে? না বলা কথা আমি বুঝি না। এইটাই তোমার সমস্যা, না বললে কিছুই বোঝো না। কি বলতে চাইছেন আপনি? ভালোবাসি তোমাকে, এটাই বলতে চাইছি। কয়টা লাগে আপনার? অনলি ওয়ান, জাস্ট ইউ। আপনার তো অলরেডি গার্লফ্রেন্ড আছে। আছেই তো, শুধু তুমি আমার গার্লফ্রেন্ড। ভালোবাসো না আমাকে? জানি না। কান্না ভেজা গলায় কথাটা বলেই তৃণা আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। আমি আমার বুক থেকে তৃণার মাথা তুলে চোখের পানি মুছে দিয়ে বললাম, এই পাগলি, তুমি কাঁদছো কেন? তোমার গার্লফ্রেন্ড আছে কথাটা শুনে খুব কষ্ট পেয়েছিলাম। কষ্ট দিলে কেন আমাকে তুমি? কিছু কিছু কষ্ট দিতে ভালো লাগে। আমাকে কষ্ট দেওয়ার মাঝেও তোমার ভালো লাগা আছে? আছেই তো, দিব আরো কষ্ট। আবার কি কষ্ট দিবে? দিব কিনা বলো? দাও। সত্যি দিব তো? দাও। আমার কথা শুনে স্বামী তার 2 হাত দিয়ে আমার গাল চেপে ধরে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে উন্মাদের মতো রেসপন্স করতে থাকে। আমি করতে থাকি উত্তেজনায়। প্রায় 5 মিনিট পর আমাকে ছাড়লো। আমি স্বামীর থেকে একটু সরে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস ফেলছি। সেম স্বামীও। আমি একটু স্বাভাবিক হয়ে বললাম, মেরে ফেলবে আমাকে নাকি? ওহ, এক্ষুনি আমি শ্বাস আটকে মরে যেতাম। এইভাবে কেউ চুমু দেয়? বলেছিলাম না, কিছু কিছু কষ্ট দিতে ভালো লাগে। বিয়েটা হোক, তারপর বুঝতে পারবে আমি কি জিনিস আর কষ্ট কাকে বলে। ধ্যাত, বাজি একটা। কথাটা বলেই তৃণা মুচকি হেসে আমাকে ধাক্কা মেরে বেডে ফেলে দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। শুরু হলো আজ থেকে তৃণার সাথে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে অফিসে যাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আমি ফ্রেশ হতে হতে অফিসে যাচ্ছি কেন। তবে শুনুন, আমি মাত্র 3 দিন হলো নতুন চাকরি পেয়েছি, আর আজকে আমার নতুন বসের আগমন ঘটবে আর পুরাতন বসের অবসর। নতুন বস আসায় তাড়াতাড়ি অফিসে যাচ্ছি। আমার পরিচয় দেওয়া হয়নি, আমি নুরুল হাসান সুহান। বাবা আলামিন গ্রামের একজন ছোট্ট ব্যবসায়ী, আর মা আমিনা আক্তার বাড়ির গৃহিণী প্লাস স্কুল শিক্ষিকা। খুব তাড়াতাড়ি অফিসে এসে শুনতে পেলাম এখন নতুন বস আসেনি। আমি সত্যি তো নিজের ডেস্কে গিয়ে বসে কাজ করছি। আমি প্রিন্স সোনিয়া, বাবা মায়ের ছোট্ট রাজকন্যা, তাই আদর করে সবাই আমাকে প্রিন্স বলেই ডাকে। বাবা নিজের ব্যবসা থাকা সত্ত্বেও আমি নিজের যোগ্যতায় একটা চাকরি পেয়েছি, তাই আমি বাবা মায়ের কথার বিরুদ্ধে গিয়ে চাকরি করছি। আমি অফিসে পৌঁছাবার পর একের পর এক স্টাফদের সাথে পরিচয় করিয়ে দিল, কিন্তু আমি আমার পিএকে দেখতে না পেয়ে ম্যানেজারকে বললাম, ম্যানেজার সাহেব, আমার পিএ কই? ও তো সকাল সকাল চলে এসছে। আমি আমার কেবিনে গিয়ে বসতেছি, আপনি তাড়াতাড়ি ওনাকে পাঠিয়ে দিবেন। আপনারা হয়তো বুঝতে পারেননি, আমার এমডি পদে চাকরি হয়েছে, কারণ আমার বসের মানে কোম্পানির মালিকের বিদেশে অনেক দামি দামি কোম্পানি থাকায় তিনি এখান থেকে অবসর নেবেন আর আমাকে তার পদে রেখে চলে যাবেন। 6 মাস পর পর এসে হিসাব মিলিয়ে সব কিছু বুঝে নিয়ে যাবে আমার কাছ থেকে। তাই আমি ফাইলে কাজ করছি ঠিক সেই সময় যে এলো, আমি তাকে দেখে পুরোই চমকে উঠলাম, কারণ যে এসেছে সে আর কেউ না, আমার ছেড়ে যাওয়া এক্স-পিএফ। আমি কিছু বলতে যাব ঠিক সেই সময়, তুই এখানে কি করিস? আমাকে সম্মান দিয়ে কথা বল, আমি তোর বস। বস মাই ফুট,
এই যে এখানে 5টা ফাইল আছে, বিকেলের মধ্যে শেষ করে জমা দিয়ে যাবেন। আমি কোনো কথা না বলে ফাইলগুলো নিয়ে ডেস্কে বসে কাজ করছি। ঠিক সেই সময় পিয়ন এসে বলল ম্যাডাম নাকি ডাকতেছে। তাই আমি ক্যাবিনে চলে এলাম। ক্যাবিনে ঢুকতেই সোনিয়া। আই এম সরি, প্লিজ আমাকে কি ক্ষমা করা যায় না? আমি কি ক্ষমা পাবার যোগ্য না? ম্যাম আপনি কি বলছেন এসব? আমি কিছুই বুঝতে পারছি না। আর আমি আপনাকে ক্ষমা বা করবো কিসের জন্য? দেখো, আমি এখন কিন্তু তোমাকে ভালোবাসি। আমার ছোট্ট একটা ভুলে তুমি আমাকে এমনভাবে শাস্তি দিতে পারো না। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। দেখুন আমি সব ভুলে গেছি। পুরনো স্মৃতি আপনিও ভুলে যান। আমি তোমাকে বিকেলে 5টা পর্যন্ত সময় দিলাম, এরপরও তুমি যদি উত্তরটা না হয় তাহলে কিছুই নয়। তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। সোনিয়ার মুখ থেকে কথাটা শোনা মাত্রই আমার বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। আমি কিছু না বলতেই সোনিয়া। কথাটা যেন মাথায় থাকে। আমি হাইওয়ের ধারে একটা ধাবায় ওয়েট করব। আমি ঠিকানাটা তোমাকে পাঠিয়ে দিচ্ছি। কোনো কথা না বলে চলে আসি ওখান থেকে। ঠিক 4:50 বাজে। আমি এখন বসে বসে চিন্তা করতেছি আমি যাব কি যাব না। আমি সানিয়াকে খুব ভালোভাবে চিনি। ও যেরকম চায় সেরকম না হলে রাগের মাথায় কিছুটা করে বসে। আমি শুধু চিন্তা করতেছি ও যদি আবার কিছুটা করে বসে, তাই আর না ভেবে হাইওয়ের ধাবার দিকে রওনা দিলাম। এসে দেখি আগে থেকে ও আমার জন্য বসে অপেক্ষা করছে। আমি ওর কাছে গিয়ে দাঁড়াতেই। এতক্ষণ সময় লাগে আসতে? আমি কখন থেকে অপেক্ষা করে আছি। আমার উত্তরটা আমি এক্ষুনি চাই। আমি তোমাকে ভালো। অমনি কথা শেষ না করতেই সোনিয়া আমি আইসক্রিম নিতে চলে এলাম। আমি জানতাম তুমি আমাকে এখনো ভালোবাসো, তাই দেরি না করে আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। রাস্তার ওই পাশে আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম নিয়ে আসো। কিন্তু জানাই তো হয়নি কি আইসক্রিম নিয়ে যাব। তাই আমি সোনিয়াকে ডাক দিয়ে বলি, সোনিয়া কি আইসক্রিম নিয়ে যাব? ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম আনলেই হবে। কি বলছে আমি কিছুই শুনতে পাচ্ছি না। তাই আমি বলি, আমি কিছু শুনতে পাচ্ছি না, তুমি এখানে চলে এসো। আমি ওকে কথাটা বলে ভাবতে থাকি আমি কি ওকে ভালোবাসি? হয়তো আমি এখন সানিয়াকে ভালোবাসি। নইলে আমি ওর কথা কেন শুনে এখানে আসতে যাব? ও এখানে আসা মাত্র আমি ওকে ভালোবাসি কথাটা বলে দেবো। হঠাৎ অনেক চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে আমি পিছনে তাকিয়ে দেখি সোনিয়া রাস্তায় পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে সোনিয়াকে কোলে নিয়ে বলতে থাকি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমাকে তুমি ক্ষমা করে দাও, চোখ খুলে থাকো আমার দিকে। এসব বলতে বলতে কাছে হসপিটাল থাকায় দৌড়ে হসপিটালে নিয়ে আসি। আমি ওকে হসপিটালে নিয়ে আসতে ডক্টর সোনিয়াকে ওটিতে নিয়ে যাই। আমি সোনিয়ার বাসায় ফোন দিয়ে সোনিয়ার বাবা মাকে রেসিডেন্সিয়াল হসপিটালে আসতে বলি। আমি শুধু ভাবছি আজ কি থেকে কি হয়ে গেল। আমি যদি আজ অফিসে ওকে ভালোবাসি কথাটা বলে দিতাম তাহলে তো আজ কিছুই হতো না। আপনাদের বলা হয়নি আগের কথা। চলুন ঘুরে আসি আজ থেকে 3 বছর আগে। আমি বাসা থেকে ভার্সিটিতে যাবো ঠিক সেই সময় মনে হলো আজ বাজার শেষ। আমি আর আমার বন্ধু দুজনে মিলে 2 ইউনিটের বাসায় ভাড়া থাকি। আমি বাজার করি একদিন আর একদিন রান্না করি, আর ও একদিন রান্না করে একদিন বাজার করে। আজ আমার বাজার করার দিন দিয়ে ভার্সিটি থেকে আসার সময় বাজারে যেয়ে বাজার করতে হঠাৎ কেউ আমার কলার ধরলো। আমি পিছনে থেকে দেখি একটা মেয়ে আমার কলার ধরে আছে। আমি খুব রাগী কণ্ঠে বললাম, এই মেয়ে, আপনি আমার কলার ধরছেন কেন? সরি 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 সরি, আমি ভুলে গুলিয়ে ফেলেছি। আমি আপনাকে অন্য একজনের সাথে গুলিয়ে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দিন। আমি হা করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। সে বুঝতে পেরে, এই মশাই, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি বলার মুহূর্তে হারিয়ে ফেলেছি। আমি মেয়েটাকে দেখি ক্রাশ খেয়েছি। সহজ সরল মানুষ আমি, তাই দেরি না করে বলে দিলাম, সরি কি আছে, আর হামড়ামড়ে দিত। তুমি আমাকে তোমার নাম্বারটা দাও তো। আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? আর চান তো এখান থেকে। নম্বর না দিলে আমি যাবো না, আর আমি তোমাকে ক্ষমাও করবো না। ছেলেটার কথা শুনে রাগে গজগজ করতে করতে বলি, তুই আমাকে চিনিস আমি কে? আপনি আমার হবু বউ। কি হবু বউ মানে কি? কি বলতে চাস কি? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ বলেই 2 গালে হাত দিয়ে ঢেকে ফেললাম। এই গালে দিয়ে রেখেছিস কেন? আমার গালে খুব ব্যথা। কেন, রাস্তায় কি কোনো মেয়েকে প্রপোজ করতে গিয়ে থাপ্পড় খেয়েছিস? না মানে আমার গাল থাপ্পড় খাওয়ার আগেই ব্যথা পাচ্ছে। চা, তোকে মারবো না। সত্যি
আমি তোমাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। তুই আমাকে চিনিস না, জানিস না, তুই আমাকে বিশ্বাস করলি কেন? আমি যে প্রথম দেখাতে তোমাকে ভালোবেসে ফেলেছি, আর যাকে ভালোবাসবো তাকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করবো? আমি সোনিয়া, এইবার অনার্স 2য় বর্ষের ছাত্রী। ও, তার মানে তুমি আমার 1 বছরের বড়। তাতে কি হয়েছে? আমি তাও তোমাকে ভালোবাসি আর ভালোবেসেই যাব। যাই হোক না কেন, ছেলেটাকে দেখতে খুব ভালো বলেই মনে হচ্ছে। আমি ওকে ভালোবেসে ফেলেছি কি? না হলে ওকে কিছুই বললাম না কেন? আর কেউ হলে মেরে তক্তা বানিয়ে দিতাম। কিছু বললেন? কই কিছু না তো। আচ্ছা, তুই কোন কলেজে পড়িস? আমি আশিক মাহমুদ কলেজে পড়ি। ও তাই, আমিও ওই কলেজেই পড়ি। আচ্ছা, আপনি কথার উত্তর দিলেন না কিন্তু। সেটা না হয় কাল কলেজে এলেই টের পাবি। নাম্বারটা তো দিয়ে যাও। তোল 019363। রাতে কথা হবে। সোনিয়াকে বিদায় দিয়ে বাজার করে বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। রাত 9টা বাজে। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে ভাবতেছি ফোন দেবো নাকি দেবো না। ছেলেটা তো ভীষণ পাছির হাড্ডি। ফোন দেওয়ার কথা বলে নাম্বার নিল, কিন্তু ফোনই দিল না। এই, আমি কি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি নাকি? নইলে আমি ওর ফোনের অপেক্ষায় বসে আছি কেন? ঠিক সেই সময় ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখি অচেনা নাম্বার। আমি ফোনটা রিসিভ করতেই একটা ছেলের কণ্ঠে বলে, কেমন আছো? ভালো? কে? এই যা, আমাকে চিনতে পারলেন না? আমি তোমার হবু বয়ফ্রেন্ড। কি? এখনো চিনতে পারলেন না? আমি সোহান। ও তুই? তা বল, কি বলবি? আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আমি বলেছি না কাল কলেজে এই বিষয়ে কথা বলবো। আমি আর সোনিয়া বেশ কিছুক্ষণ এভাবে গল্প করি রাত 12টা পর্যন্ত। এই রে, রাত 12টা বাজে, এখন ঘুমা, নইলে কাল কলেজে যেতে দেরি হবে। আমি সোনিয়াকে আবার আই লাভ ইউ বললাম, বলেই ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আজ রবিবার, কলেজে ছোট্ট একটা ফাংশন আছে, তাই একটু সেজে কলেজে গেলাম। গিয়ে দেখি সুহান আমার জন্যে আগে থেকেই চলে এসেছে, হাতে একটা লাল গোলাপ। আমি সুহানের কাছে যেতেই আমি চিৎকার দিয়ে হাঁটু গেড়ে বলি, সোনিয়া আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আমি কাল রাতে কথা বলতে বলতে কখন যে ওকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই বুঝতে পারিনি। তাই দেরি না করে ও হাতের গোলাপটি হাতে নিয়ে বলতে থাকি, আই লাভ ইউ টু। আমি আর সোনিয়া দুজনে মিলে পার্কে চলে আসি। অনেকক্ষণ গল্প করে দুজনে বাড়িতে চলে আসি। খুব হাসি খুশি ছিল আমাদের জীবন, কিন্তু হঠাৎ 2 বছর পর উদয় হলো এক ঝামেলার। হঠাৎ এক মেয়ে বাসের মাঝে ইপটিজিং এর শিকার হয়, আর আমি ওকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে আসি। আমি জানতাম না ও আমাদের কলেজে পড়ে। ওকে বাঁচিয়ে রেখে চলে আসি ওখান থেকে। কলেজে বসে আছি। সোনিয়া পাস করেছে, কিন্তু আমার সাথে দেখা করতে এখনো কলেজে আসে। তাই আমি বসে আছি। ঠিক সেই সময় মেয়েটি আমার কাছে এসে বলল, ভাইয়া, আমি আপনাকে ধন্যবাদ দিতে পারিনি, কারণ আপনি তার আগেই ওখান থেকে চলে আসেন। ঠিক আছে, এইটা একজন নাগরিক হিসেবে আমার কর্তব্য। তুমি যাও, তোমার আর ভয় নেই, আর কেউ ডিস্টার্বও করবে না তোমাকে। হঠাৎ মেয়েটা আমার কাছে বসে বলল, ভাইয়া, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমার একটা রাজকুমারের মতো দেখতে হবু বউ আছে। কে সেই ভাগ্যবান মেয়ে? আমি তার মতো হব, যাতে আপনার মতো কাউকে জীবনসাথী হিসেবে পাই। আমার থেকেও ভালোভাবে দোয়া রইল। আর তুমি যেতে পারো। আমাকে আর তোমাকে এভাবে একসাথে দেখে খারাপ কিছু ভাবতে পারে আমার পাগলিটা। হঠাৎ বসে তাকে দেখি সোনিয়া আমার দিকে রাগের দৃশ্যে তাকিয়ে আছে। আমি মেয়েটাকে বলি, ওই যে আমার মিষ্টি বউ। আপু, তুমি একে ভালোবাসো? ভাইয়া, আপনি আমাকে মিথ্যা বলেছেন কেন? আমি মিথ্যা বলি না, আমি সোনিয়াকেই ভালোবাসি। তাই নাকি? কে আপনি? ও আমাকে ছেড়ে সে কিনা আমার ছোট খালাতো বোনের সাথে আমার আড়ালে এইসব করে বেড়াচ্ছে। সোনিয়া, তুমি কিন্তু আমাকে ভালোবাসো, আর তুমি এসব কি বলছো? যাক, তাহলে আমার ক্লিয়ার হয়ে গেল। দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ তুমি এসব বলো না। ঠাস ঠাস করে 2 গালে থাপ্পড় মেরে বলি, তুই আমাকে ভুলে যা, আর আমি তো তোর মুখ দেখতে চাই না। তুমি আমাকে এই কথা বলতে পারলে? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসনি কোনোদিন, তাই না?
আমি আর একটা থাপ্পড় মারতে গিয়ে কেন জানি থেমে গেলাম। তুই আমার সামনে আর কোনো দিন আসবি না। আমি তোর মতো একটা খারাপ চরিত্রহীন ছেলেকে ভালোবেসে ভুল করেছিলাম। চলে যা আমার চোখের সামনে থেকে। আমি তোমার পায়ে পড়ি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ আমাকে ভুল বোঝো না, প্লিজ বিশ্বাস করো। তুই আর তোকে বিশ্বাস আমি করতে পারবো না। চলে যা আমার চোখের সামনে থেকে। আমি আর কিছু বলার মতো ছিলাম না সেদিন, কারণ আমি সেদিন আমার রাজকন্যাকে হারিয়েছিলাম। অনেকবার আত্মহত্যা করতে গিয়েছিলাম সেদিন, কিন্তু আমার প্রাণের প্রিয় বন্ধুর জন্য বেঁচে যাই সেদিন। ও আমাকে অনেক বুঝিয়ে সেই ডিপ্রেশন থেকে উঠিয়ে নিয়ে আসে। আমি চলে যাই ঢাকা, সেখান থেকে পড়া শেষ করে এখন একটা চাকরি পেয়েছি, সেটাই করছি। আর আপনারা তো সব শুনলেনই। এবার গল্পে ফেরা যাক। সোনিয়ার অপারেশন শেষ হলে ডক্টর সোনিয়াকে ওটি থেকে বেডে দিয়েছে। আমি ডক্টরকে বললাম, বিশেষ কোনো সমস্যা হয়েছে? ও কিছু না, শুধু স্মৃতিটা হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ তার মাথায় অনেকটা চোট পেয়েছে, তাই শুধু আল্লাহকে ডাকুন। যত টাকা লাগে আমি দেবো, প্লিজ ডক্টর। আবার জানবিকে যে করে হোক ভালো করে দিন। আমি কিছুই আর করতে পারবো না। হঠাৎ কেউ এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, বাবা তুমি কি সোহান? হ্যাঁ বাবা, আমি সোহান। সরি বাবা বলে ফেললাম। সমস্যা নেই, আমি সোনিয়া সুস্থ হলে তোমার বাবা মার সাথে কথা বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। বাবা মা মা আমি কোথায়? সোনিয়ার কাছে গিয়ে বসলাম, বসে বললাম, সোনিয়া আমাকে চিনতে পারছো? না, কে আপনি আর এখানে কি করছেন? তুমি মনে করার চেষ্টা করো প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ একটু একটু চেষ্টা করো, প্লিজ একটু মনে করার চেষ্টা করো। আমি হাওয়া করে কাঁদতে থাকি। চলে যান আমার চোখের সামনে থেকে। ঠিক, আমি তোমার জীবনে থাকলে তুমি শুধু কষ্টই পাও। আমি আর তোমার জন্য এই জীবন রাখবো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি বলে যেই উঠতে যাবো ঠিক সেই সময়। আপনি কে আর কই যান বলে যান না প্লিজ। আমাকে না হয় না চিনলে, তবে জেনে রাখো আমি চলে যাচ্ছি না ফেরার দেশে। কথাটা বলতেই টাস টাস। তুই আমাকে ছেড়ে আবার চলে যাওয়ার কথা বলছিস? আর কোনোদিন যদি বলেছিস আমি নিজেই মরে যাব। আমি সোনিয়ার মুখে হাত দিয়ে বলি, তোমার মরণ হওয়ার আগে যেন আমার মরণ হয়। এই আর কাঁদতে হবে না। এই দেখো আমি শুধু তোমার, আর তোমারই আছি, তোমারই থাকবো। তারা তোমার স্মৃতিশক্তি হারায়নি? কেন আমার স্মৃতিশক্তি হারাতে যাব কেন? আমি তো শুধু মজা করেছি। আমি ইচ্ছে করে ডাক্তারকে দিয়ে এই কথা বলিয়েছি, যাতে তুমি বুঝতে পারো ভালোবাসার মানুষকে হারাতে কতটা কষ্ট হয়। আমি সেদিন তোমাকে ভুল বুঝতে পেরে রাগের মাথায় অনেক কথা বলে ফেলি, তাই তুমি আমাকে ছেড়ে শহর থেকেই চলে এলে। একবার কষ্ট হলো না তোমার? তুমি একটিবারের জন্যে আমার কাছে গিয়েছিলে। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি সেই দিনের কথা এখনো ভুলিনি। তুমি আমাকে কি বলেছিলে মনে আছে? আমি তারপর নীলার কাছ থেকে সবটা শুনে নিজের ভুল বুঝতে পারি। তুমি আমাকে তাই বলে একা রেখে পালিয়ে যাবে? সরি, আমি সবচেয়ে বেশি ভুল করেছি, তাই আই এম সরি। আমি সরি। এরপর বাবা মা আসলে আমি বলি, বাবা মা তোমরা দুজনে ভালো করে শোনো, আমি আজ আর কিছুক্ষণের মধ্যে বিয়ে করতে চাই। কিন্তু এক্ষুনি তো সম্ভব না, কারণ আমার বাবা মা গ্রামে থাকেন, তাদের আস্তে আস্তে একদিন লাগবে। আমি কিছুই জানি না তুই আমাকে বিয়ে করবি কি না। বিয়ের তো একটা প্রস্তুতি আছে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলতে হবে, সব জোগাড় যন্ত্র করতে হবে, তাই 10 দিন পর বিয়ে হবে। না, আজকেই বিয়ে হবে। 10 দিন পর বড় করে আয়োজন করা হবে। তুমি আর একটু সুস্থ হয়ে নাও, তারপর না হয় হোক। আজ তুই আমাকে বিয়ে করলেই আমি সুস্থ হয়ে যাব। তুই হবি আমার ঔষধ, যার মাধ্যমে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। আমি আর কোনো কথা বাড়াই না। বাবা মাকে ফোন দিয়ে বিয়ের কথা বলতে তারাও রাজি, তাই আর দেরি না করে ডেকে ফেললাম কাজী। হসপিটালে আমাদের বিয়ে সম্পন্ন হলো। পরদিন সানিয়াকে রিলিজ দিল। আমি ওকে ওদের বাড়িতে রেখে আসতে চেয়েছিলাম, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে সেটা আর করা সম্ভব হলো না। আমি ওকে আমার ফ্ল্যাটে নিয়ে নিলাম। বসে কিছুই রান্না করা ছিল না, তাই আমি রান্না করলাম। রান্না করে সোনিয়াকে খাইয়ে দিলাম, আর আমাকে সানিয়া খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বো ঠিক সেই সময়। এই ঘুমিয়ে পড়লে যে?
আমাকে আদর করবে না? মুয়া। গালে একটা চুমু দিয়ে বলি ঘুমাও, যখন তুমি পুরোপুরি সুস্থ হবে তখন তোমাকে আদর করব। তাহলে আমাকে বিয়ে করেছিস কেন? যাকে ভালোবাসি তাকে জীবন সঙ্গিনী বানাবো তাই। যাকে জীবন সঙ্গিনী বানাই তাকে মনে হয় কেউ আদর করে না, তাই না? শুধু কষ্ট দেয়। এ আমার উপর রাগ করে আসছো? বাবু, তুই আমাকে ভালোই বাসিস না, তাই না? এবার কিন্তু আমি রাগ করব। তাই নাকি? আমার কলিজার পাখিটা। তুমি আমাকে সবসময় তুই করে বলবে, হ্যাঁ, যখন কেউ না থাকবে, আর সবার সামনে তুমি, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু কথা ঘুরাচ্ছ। তুই এক্ষুনি আমাকে আদর করবি, নইলে আমি চলে যাব। আমার মনের পাখিটা, তুমি কই যাবে? ঠিক আছে, আমি তোমাকে আদর করব, কিন্তু অল্প, ঠিক আছে? না, আমার অনেক অনেক আদর চাই। না, তাহলে আমি নেই। তুই আমাকে ভালোই বাসিস না। দেখো, সামনে আমাদের বিয়ের অনুষ্ঠান, তাই এখন যদি তুমি আমার সাথে সব করে ফেলো তাহলে তো আমার বাসরাতের স্বপ্নটা শেষ হয়ে যাবে। তাই এই কয়েকদিন অল্প আদর হবে, ওইগুলো হবে না, কেমন? ঠিক আছে, তাহলে তুমি এই কয়দিন না হয়ে আমাকে অল্প ভালোবাসো, কিন্তু এরপর অল্প ভালোবাসলে কিন্তু খবর আছে। বলেই আমি সুহানের ঠোঁটজোড়া নিজের দখলে করে নিলাম। কি, আপনারা এখনো আছেন? এখন তো আমাদের একটু সময় দিন। ভালো থাক ভালোবাসা, এভাবেই যেন চলতে পারি একসাথে অফুরন্তকাল। দোয়া করবেন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন নতুন গল্পের জন্য। আসসালামু আলাইকুম। স্যার, আপনি আমাকে ডেকেছেন কেন? কোনো জরুরি কথা বলবেন কি? জরুরি কথা বলতে অনেক বেশি জরুরি কথা। আপনার জন্য একটা উপহার আছে আমার কাছে। উপহার মানে? কি উপহার স্যার, বলুন। আপনাকে এত অপেক্ষা করাতে আমারও ইচ্ছে করছে না। এ নিন, দেখুন। অয়ন কথাটা বলতেই ঈশার দিকে একটা চিরকুট এগিয়ে দিল। অফিসের বসের সামনে দাঁড়িয়ে বসের দেওয়া চিরকুটটা খুলে চোখ বলিয়ে নিচ্ছে ঈশা। মাথায় আকাশ ভেঙে পড়ল মনে হচ্ছে। চিরকুট পড়তেই চোখ জোড়া ছলছল হয়ে যায় তার। বিপরীত পাশে বসে থাকা মানুষটির দিকে তাকাতেই ঘৃণা হচ্ছে ভীষণ। ঈশা এতটা সম্মান যাকে করে এসেছে দিনের পর দিন, আজ সেই মানুষটি নগ্ন মনে হচ্ছে। ঈশা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে চিরকুটের দিকে। ঈশাকে নিশ্চুপ দেখে তার বস অয়ন চৌধুরী বাঁকা হেসে বলল, কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? আমার উপহারটা কেমন লাগলো? ঈশা কি বলা উচিত বা কি বলবে ভেবে পাচ্ছে না। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, স্যার, আপনাকে আমি বরাবরই সম্মান করে এসেছি। আপনি আর যাই হন একজন ভালো মানুষ, তবে আজকের পর থেকে আপনাকে সম্মানের চোখে দেখা আমার পক্ষে সম্ভব না। ছি, আপনি এতটা নীচ। ঈশার কথা শুনে অয়ন খিলখিল করে হেসে উঠল। অয়নের হাসির শব্দ ঈশার মনের মধ্যে ভয়ের সৃষ্টি করল। এই হাসি সাধারণ নয়, এই হাসির অর্থ রাক্ষসে। এই হাসিটা ঈশার কাছে জঘন্য। অয়ন তার লালসার দৃষ্টি নিক্ষেপ করল ঈশার দিকে। ঈশা অয়নের দিকে তাকিয়ে পারছে না, মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। অয়ন ঈশাকে উদ্দেশ্য করে বলল, আমাকে সম্মান করতে কে বলেছে তোমাকে? আমি বলেছি? হাউ ফানি। শোনো ঈশা, আমি যা বলেছি তাতে শুধু রাজি হয়ে যাও, তারপর আমি দেখে নিব সম্মান না অসম্মান। ঈশা রাগে ঘৃণায় হাতে রাখা চিরকুটটা অয়নের মুখের উপর ছুঁড়ে মারল। ছলো ছলো চোখ জোড়া গিয়ে গিলে ফেলছে অয়নকে। রাগে গজগজ করতে করতে ঈশা অয়নকে উদ্দেশ্য করে বলল, এতটা ভালো মানুষের চেহারাটার পেছনে আপনি এতটা নিকৃষ্ট আগে জানা ছিল না। ছি, ভাবলেন কি করে আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে যাব? কেন রাজি হবে না? এর বিনিময়ে আমি তোমাকে সব কিছু দিতে রাজি আছি। একবার বলো কি চাই তোমার? কিছু চাই না। এতটা সস্তা ঈশা না, মাথায় রাখবেন মিস্টার অয়ন চৌধুরী। টাকা দিয়ে সব কেনা গেলেও ঈশাকে কেনা যায় না। আর একটা কথা, আজকের পর হয়তো আমার এই জবটা থাকবে না। আমার এই মুহূর্তে কাজের প্রয়োজন ছিল ঠিক, তবে নিজের চরিত্র বিক্রি করে নয়। রেজিগনেশন লেটারটা খুব শীঘ্রই পেয়ে যাবেন।
কথাটা শেষ করতেই এই মুহূর্তে দেরি করল না ঈশা। হনহন করে বেরিয়ে যায় অয়নের কেবিন থেকে। অয়ন ঈশার এমন ব্যবহার দেখে অবাক হলো না, বরং টেবিলের উপর হেলান দিয়ে বসে ঈশার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে সে। মৃদু হাসছে অয়ন, এই হাসির রহস্য বোধগম্য নয়। ঈশা বাড়ি ফিরে নিচের রুমে বসে কান্না করছে। ঈশার কান্নার কারণ চাকরি চলে যাওয়া নয়, তার কান্নার কারণ এই শহরের মানুষগুলো এতটা নিচে কি করে নামতে পারে। অয়নকে শুধুমাত্র নিজের অফিসের বস না, অয়নের ব্যক্তিত্বের প্রতি দুর্বল ছিল ঈশা, যাকে মনের মধ্যে কল্পনা করে দিবা রজনী কাটাতে অভ্যস্ত হয়ে পড়েছিল সে। আজ সেই মানুষটি তাকে এমন কুৎসিত প্রস্তাব দিয়েছে যে এক ধাক্কায় তার প্রতি সকল ভালো লাগা ঘৃণায় পতিত হলো। ঈশা মনে চিরকুটটির কথা ভাবতে লাগলো। ওই চিরকুটের মধ্যে লেখা ছিল অয়নের পার্সোনাল কটেজের অ্যাড্রেস। অয়নের ঘৃণ্য চাওয়া ঈশা বুঝতে পেরে যায়। কথাটা ভাবতেই ঈশার বুকটা কেঁপে উঠল। আসলে এই মানুষের দোষ না, এটাই সমাজের রোগ। একজন নারীকে বিচার করা হয় তার রূপ এবং তার আকর্ষণ দেখে। এই সমাজ নারীকে কখনো তার যোগ্যতা দিয়ে বিচার করে না, যোগ্যতার থেকে মোহে আকৃষ্ট এই সমাজ। ঈশাকে নিজের রুমে মন খারাপ করে বসে থাকতে দেখে ফেলল তার মা রাহিলা বেগম। রাহিলা বেগম ঈশার রুমে কৌতূহল নিয়ে প্রবেশ করলো। মেয়ের মন খারাপের দেখে উনি যতটা না বিচলিত হয়েছেন, তার থেকেও কয়েক গুণ বেশি বিচলিত এই সময় তার মেয়ের বাসায় উপস্থিত দেখে। রাহিলা বেগম ভারী কণ্ঠে ঈশাকে উদ্দেশ্য করে বলল, এই সময় তুই বাসায় কেন? ঈশা রাহিলা বেগমের দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। কি বলবে ঈশা তার মাকে? এই যে অফিসের বস তাকে বাজে মন্তব্য করেছে, নাকি বলে দিবে বস তাকে নোংরামি করার জন্য প্রস্তাব দিয়েছে? ঈশাকে নিশ্চুপ দেখে রাহিলা বেগম গম্ভীর কণ্ঠে বলল, চাকরি গেছে নাকি? ঈশা মাথাটা নিচু করে বলল, আমি নিজেই ছেড়ে দিয়েছি। ঈশার কথাটাতে রাহিলা বেগম সন্তুষ্ট হতে পারল না। রাহিলা বেগম হুঙ্কার দিয়ে বলল, এভাবে হুট করে চাকরি কেন ছেড়ে দিলি তুই? জানিস না তোর বাবা অসুস্থ? আমাদের কথা না ভাবতে পারিস, কিন্তু তোর জন্মদাতা বাবার কথা তো চিন্তা করতে পারতিস। এত বড় কোম্পানিতে চাকরি পেয়েছিস, মাস শেষ ভালো মাইনে। আমাদের তো আর কোনো চিন্তাই ছিল না। ভেবেছি এইবার হয়তো অভাব ঘুচবে, কিন্তু এটা কি করলি? কেন ছেড়েছিস চাকরিটা বল আমায়। রাহিলা বেগমের কথাগুলো বরাবর ঈশার বুকে এসে আঘাত করে। এটা নতুন কিছু না, আসলে নিজের মা আর অন্যের মায়ের মাঝে অনেক পার্থক্য রয়েছে, এটাই তার প্রমাণ। ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সমস্যা নেই মা, আমি নতুন চাকরি খুঁজে নিব। এই চাকরিটা করা আমার পক্ষে আর সম্ভব না। ঈশার কথা শুনে রাহিলা বেগম মুখ ভেঙচি কেটে বলল, ঢং দেখলে বাঁচি না। এত ভালো চাকরি পাবি তুই, সেই যোগ্যতা আছে তোর? কেন ছেড়ে দিলি চাকরি বল আমায়। রাহিলা বেগমের রাগের কাছে ঈশা পরাস্ত। ভেঙে যাওয়া হৃদয় নিয়ে কান্না ভেজা কণ্ঠে নিজের বুকের ব্যথা প্রকাশ করল সে। মা, ওই অয়ন চৌধুরী আমাকে ওর কটেজে একা যেতে বলেছে। আমি যদি ওকে নিজের দেহ দিয়ে সন্তুষ্ট করতে পারি, তবে আমার চাকরি থাকবে আর প্রমোশন দেওয়া হবে। ওর সেই জঘন্য কথাটা আমার চোখে এখনো ভাসছে। চাকরির জন্য নিজের আত্মসম্মান বিসর্জন আমি দিতে পারবো না, তাই ওর লেখা কাগজ ওর মুখের উপর ছুঁড়ে ফেলে চলে এসেছি। ঈশা কথাটা বলার সময় নিজেকে সামলাতে পারল না। কি করেই বা পারবে বলুন? একজন নারীর কাছে এই কথাটা সহজ নয়। ঈশার বিপরীতে অন্য কেউ থাকলেও হয়তো ঠিক এক কাজ করত। ঈশার কথা ও চোখের জল রাহিলা বেগমের মনকে শান্ত করতে পারল না। রাহিলা বেগম কর্কশ গলায় বলে উঠল, অফিসে কি যাস ঢং করতে? বসের দোষ কি? তোরই তো নিজের শরীর দেখিয়ে ওদেরকে নিজের প্রতি দুর্বল করে দিস। তার জন্যই বস তোকে এই প্রস্তাব দিয়েছে।
রাহিলা বেগমের কথা শুনে ঈশার হতবাক হয়ে যায়। বাকরুদ্ধ ঈশা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বাবার দ্বিতীয় স্ত্রী, তার সৎ মায়ের দিকে। আচ্ছা, আমি না হয় তার নিজের মেয়ে নই, তবে তাকে তো মা বলে ডাকি। সম্পর্কের কথা বাদই দিলাম, উনিও তো একজন মেয়ে, একজন নারীর কষ্ট কি ওনার বোঝার বাহিরে? মনে মনে বলল ঈশা, কারণ এখানে প্রতিবাদের সাজা বড্ড ভয়ঙ্কর। রাহিলা বেগম ঈশার রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, 1 সপ্তাহের মধ্যে চাকরি না ঠিক করতে পারলে অন্তত ওকে এই মুখটা যেন আর না দেখানো হয়। রাহিলা বেগম রাগে গজগজ করতে করতে চলে যায়। ঈশা বিছানা থেকে উঠে তার মায়ের ছবিটা বের করে হাতে নেয়। হ্যাঁ, নিজের আসল মায়ের ছবি। যদিও কথাটা ভুল, কারণ পৃথিবীর সকল মা আর নিজের মায়ের মধ্যে তফাৎ খোঁজা যায় না, কারণ শব্দ তো একটাই, মা। ঈশা আপন মনে তার মায়ের সাথে কথা বলছে। আজ তুমি থাকলে আমার কষ্টটা বুঝতে। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? সাথে করে আমায়ও নিয়ে যেতে। খুব কি পাপ হতো তোমার সাথে পৃথিবী ত্যাগ করলে? হয়তো বা শান্তিতে থাকতে পারতাম আমি। কথাটা বলতেই চোখজোড়া পেয়ে অশ্রু পড়তে থাকলো ঈশার। আপন মনের নিজের মায়ের কথা ভাবতে লাগলো সে। অয়ন নিজের চেয়ারে বসে ঈশার কথা ভাবছে। ইস, মেয়েটা এত সুন্দরী কেন? ওর সৌন্দর্যে মুগ্ধতা আমার মনের মধ্যে সৃষ্টি করেছে ব্যাকুলতা। এত সুন্দরী তুমি যে শুধু আমি না, যে কোনো পুরুষেরই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। ঈশার ছবিটা অয়নের ল্যাপটপের স্ক্রিনে শোভা পাচ্ছে। হঠাৎ করে অয়নের চেম্বারে বিনা অনুমতিতে প্রবেশ করে কেউ একজন। অয়ন ল্যাপটপ থেকে মুখ তুলে তাকাতেই দেখতে পেল রিহান তার সামনে দাঁড়িয়ে আছে। অয়ন ল্যাপটপটা অফ করে দিয়ে রিহানের দিকে কর্ণপাত করলো। রিহান অয়নের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, স্যার, আপনি ঈশাকে কেন ডিসমিস করে দিয়েছেন? ও তো ভালোই কাজ করতো। অয়ন ভ্রু কুঁচকে বলল, আমার অফিস, কাকে রাখবো আর কাকে রাখবো না তার কৈফিয়ত কি আপনার মতো একটা বেয়াদবকে দিতে হবে? অয়নের মুখে বেয়াদব কথাটা শুনে রিহানের হুঁশ ফিরল। রিহান মাথাটা নিচু করে বলল, সরি স্যার, আসলে আমি... জাস্ট শাট আপ। স্টুপিডের মতো আচরণ করা আপনাকে মানায় না। ঈশার জন্য এত দরদ কোথা থেকে উৎপন্ন হয়? লাস্ট ওয়ার্নিং করলাম আপনাকে, অফিসের কোনো মেয়ের দিকে যদি আপনার দৃষ্টি পড়ে তবে আপনার জন্য সেটা মোটেও সুখকর হবে না। নাও ইউ গেট লস্ট। এই মুখটা আমাকে 1 সপ্তাহের জন্য দেখাবেন না। জি স্যার। কথাটা বলতেই রিহান অয়নের কেবিন পরিত্যাগ করলো। অয়ন নিজের চেয়ারে ধীর গতিতে বসে পড়ল। ইগো স্যাটিসফাই হয়েছে এইবার। অসহ্য একটা লোক, ওর জন্য ঈশাকে অফিসটা ছাড়তে হলো। অয়ন কথাটা আপন মনে বলল। আসলে অয়ন ঈশাকে ভীষণ পছন্দ করে। ঈশাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছে অয়ন, কিন্তু এই রিহান এসে অয়নের সেই সাধের স্বপ্নটাকে নিয়ে খেলা করতে লাগলো। রিহান এসে ঈশার সাথে মেলামেশা শুরু করলো, যেটা অয়ন কোনোভাবেই মেনে নিতে পারছিল না। শুধুমাত্র ঈশাকে রিহানের থেকে দূরে করতে অয়নকে এই প্ল্যান করতে হলো। অয়ন ল্যাপটপ থেকে ঈশার সবগুলো ছবি ডিলিট করে দিল। ফটোগুলো ডিলিট করে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল অয়ন। অয়নের মনের মাঝে এটাই দুঃখ যে ঈশা কেন অয়নের মনটা বুঝতে পারল না। ঈশার তো বোঝা উচিত ছিল অয়ন তাকে পছন্দ করে। ঈশা সেসব না বুঝে অয়নের অবুঝ মনে আঘাত করল, যেটা অয়ন কোনোভাবেই মেনে নিতে পারেনি। সেই রাগে অয়ন আজ ঈশার ছবিগুলো ডিলিট করেছে। এসব ছবি অয়নের কাছে থাকলে অয়নের মনের ভিতর ঈশার ভাবনা সবসময় চলতে থাকবে। রাতের দিকে ঈশার বাবা ঈশার রুমে আসে। উনি ঈশার রুমে আসতেই দেখতে পেল ঈশা ওর মায়ের ছবি বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। বাবা ঈশার পাশে এসে বসলো, আলতো করে হাত রাখলো ঈশার কপালে। বাবার স্নেহের স্পর্শ পেতেই ঈশা চোখ মেলে তাকালো। ঈশার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে আছে তার বাবা। ঈশা তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি ঘুমাওনি এখনো? তোমাকে না ডক্টর বারণ করেছে রাত জাগতে? না রে মা,
আমার চোখে কি আর ঘুম আসবে? বাবার কথা শুনে ঈশা উঠে বসলো। তার বাবা চোখের জল মুছে ফেলল। ঈশাকে উদ্দেশ্য করে মায়াবী কণ্ঠে বলল, রাতে খেয়েছিস মা? অনেক অত্যাচার অপমান সহ্য করতে হয় আমার জন্য। মা, আর কত করবি আমার জন্য? নিজের কথা একটিবার ভেবে দেখেছিস? সামনে তোর একটা সুন্দর জীবন আছে। তুই নিজের মতো করে ভালো থাকার জন্য এখান থেকে অনেক দূরে চলে যা মা। বাবার কথা শুনতেই ঈশার বুকের মধ্যে দুমড়ে উঠল। মা চলে যাবার পর বাবার ভালোবাসা নিয়ে বেঁচেছিল সে। আজ বাবাও তাকে তাড়িয়ে দিচ্ছে। বরাবরই মেয়েরা বাবার প্রতি দুর্বল ছিল। নিজের থেকেও কয়েক গুণ বেশি তারা বাবাকে ভালোবাসে, এটা স্বাভাবিক ব্যাপার। ঈশা তার বাবাকে জড়িয়ে ধরে চোখের জল আটকাতে পারল না। ঈশা বলছে, বাবা যখন মা চলে যাবার পর থেকে কতই না আপন, অবহেলা সহ্য করেছি। বাবা যখন মা চলে যাওয়ার পর থেকে কতই না অপমান অবহেলা সহ্য করেছি আমি। হাজারবার মনে হয়েছে আমি মানুষ না, তবুও কখনো কিছু বলতে পারিনি, কারণ আমি তোমার কাছে থাকতে চেয়েছি। প্লিজ বাবা, তোমায় ছেড়ে চলে যেতে বলো না আমায়। ঈশার কান্না তার বাবাকে আবারও উপলব্ধি করালো তার প্রতি তার মেয়ের ভালোবাসা। উনি ঈশার চোখ মুছিয়ে দিয়ে নিচু হাতে খাবার খাইয়ে দিল। ঈশা খাবার খাচ্ছে এমন সময় হুট করে তার রুমে আগমন ঘটল তার মা রেহেলা বেগমের। রেহেলা বেগমের ঈশাকে খাইয়ে দেওয়া দেখতে পেতেই রাগে হুঙ্কার দিয়ে উঠল। রেহেলা বেগম তাদেরকে উদ্দেশ্য করে বলছে, ঢং দেখে আর বাঁচি না, এত বড় হয়েও নেকামি কমে নাই তোর। আর তোমাকেও বলি, জীবনে তো আমার ছেলে মেয়ের জন্য এত দরদ দেখাওনি, এই মেয়েটার জন্য আর কত দরদ দেখাবে? জানো, তোমার গুণের পাহাড় মেয়ে চাকরি ছেড়ে দিয়েছে, এই যে খাবার মুখে তুলে দিচ্ছ, তা আর কাল থেকে ছুটবে না। রেহেলা বেগমের কথা শুনে ঈশার বাবা চরম বিরক্তি নিয়ে বলল, উফ রেহালা, থামবে তুমি? ও চাকরি ছেড়ে দিয়েছে তো কি হয়েছে? আমার পেনশনের টাকা দিয়ে চলবে, সমস্যা কোথায়? তারপরেও যদি আমার মেয়ে কষ্ট হয়, তাহলে আমি আমার সব সম্পত্তি বিক্রি করে দেব। তবু আমার মেয়েকে আর কথা শুনিও না তুমি, দয়া করে একটু। ঈশার বাবার কথা শুনে রেহেলা বেগম ভীষণ ক্ষিপ্ত হয়ে যায়। সম্পত্তির কথা শুনে ওনার রাগ আরো বেড়ে যায়। রাগে গজগজ করতে করতে বলল রেহেলা, হ্যাঁ, নিজের সবটা দিয়ে দাও ঈশাকে, তোমার তো আর কোনো ছেলে মেয়ে নেই। রেহেলা বেগমও তার বাবার ঝগড়া দেখে ঈশা কাঁপা কাঁপা গলায় বলল, মা, দয়া করে আমার জন্য তোমরা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করো না। আমি তো বলেছি কাল চাকরি খুঁজতে যাব, প্লিজ এমন করো না তোমরা, প্লিজ। ঈশার অনুরোধ করার পর ঈশার বাবা বসা থেকে উঠে যায়। ঈশার সৎ মাও কিছু সময় কথা শোনানোর পর চলে যায়। ঈশা নিজের সব কিছুর জন্য নিজের ভাগ্যকে দোষারোপ করা ছাড়া আর কিছু করল না। সকাল সকাল অয়ন অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছে। এমনিতেই রাতে অনেকটা সময় আড্ডা দিয়েছে অয়ন। তারপর বাসায় এসে ভালো করে ঘুমোতে পারেনি সে। কি করে ঘুম আসবে বলুন? মনটা যে বড্ড ব্যাকুল ছিল তার। কেন এত ব্যাকুলতা? কার জন্য এত অনুভূতি? সত্যিই জানে না অয়ন। মাথার চুলগুলো ঠিক করতে করতে অয়নের দেখতে পেল আয়নায় তার মুখটা। অতটা অসুন্দর নয়, তবে কেন ঈশা তার প্রতি দুর্বল হয় না? কেন সবসময় ঈশা তাকে এড়িয়ে চলতে চায়? ওই রিহানের থেকেও কি অসুন্দর সে? ঈশার কথা ভাবতেই অয়নের হাস্য উজ্জ্বল চেহারাটায় কালো মেঘ হয়ে গেল। অয়ন নিজেকেই নিজে বলতে লাগলো, কি প্রয়োজন ছিল ঈশার কথা মনে করার? সেই তো মন খারাপ হলোই। অয়ন মাথা থেকে এসব ঝেড়ে ফেলে দিয়ে সিঁড়ি দিয়ে নামতে নিতেই অয়নের সামনে চলে আসে অয়নের কাছের লোক রিফাত। রিফাত এসে অয়নকে বলল, স্যার, আমি ঈশা ম্যামের বিষয়ে সব খোঁজ নিয়েছি। ওনার সৎ মা আসলে একটা অমানুষ। ঈশা ম্যামের সাথে রিফাত অয়নের পার্সোনাল সেক্রেটারি। অয়ন রিফাতকে দায়িত্ব দিয়েছিল ঈশার বিষয়ে সম্পূর্ণ খোঁজ নিতে। ঈশার সাথে এই কদিন কেমন আচরণ করেছে ঈশার সৎমা, সেটা শোনার পর অয়নের সারা শরীর গরম হয়ে উঠল।
অয়ন গাড়ি নিয়ে সোজা চলে গেল ঈশার বাড়িতে। ঈশার বাড়িতে এসে অয়ন ঈশাকে চিৎকার করে ডাকলো। অয়নের কণ্ঠস্বরটা শুনে ঈশা অয়নের সামনে আসলো। আপনি হঠাৎ আমার বাড়িতে আসার সাহস হলো কি করে আপনার? শাট আপ ঈশা, আমি এখানে তোমার সাথে কোনো প্রকার তর্কে জড়াতে আসিনি। আমি এসেছি কিছু কথা বলতে। কি কথা? আপনার সাথে যে কথা হবার ছিল সে কথা হয়ে গেছে, এখন নতুন করে বলার মতো কিছু নেই। আমাকে নিয়ে তোমায় ওই চিরকুটেই তো সমস্যা। আমি তোমাকে ভালোবাসি, আর ওই চিরকুটেই রহস্য তোমাকে পরে বলবো। অয়নের মুখে ভালোবাসার কথাটা শুনে ঈশা চমকে উঠল। অয়নের মতো একজন ঈশাকে ভালোবাসে, এটা কোনোভাবেই ঈশার বিশ্বাস হচ্ছে না। ঈশা অয়নকে উদ্দেশ্য করে বলল, আপনি কি আমার সাথে মজা করতে এসেছেন? দেখুন, আমি আপনার সাথে কোনো মজা করতে চাই না, প্লিজ আপনি চলে যান। আমি এখানে চলে যেতে আসিনি ঈশা, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বউ করে নিয়ে যেতে এসেছি। আমি আপনাকে ভালোবাসি না, আর না আমি আপনাকে বিয়ে করতে চাই। পারলে আমাকে বিয়ে না করে দেখাও, আর আমি তোমাকে আজকেই বিয়ে করব, সেটা আপোষে হোক বা জোর করে। না, আপনি এমনটা করতে পারেন না। আমি কিন্তু অয়ন ঈশার কোনো কথাই শুনল না। খানিকটা জোর করেই অয়ন ঈশাকে বিয়ে করলো। অয়নের সম্পর্কে সম্পূর্ণ জানার পর কোনো মেয়ের বাবা মা অয়নকে জামাই করে গ্রহণ করতে দ্বিমত পোষণ করবে না। আর অয়ন ঈশাকে নিজের জীবনে পেতে নিজের মাথাটা ভালো করে খাটিয়েছে। অয়ন ঈশার মাকে এবং পরে ঈশার বাবাকে নিজের কথার জালে ফাঁসায়। ঈশার বাবা নিজের মেয়ের সুখের কথা চিন্তা করে অয়নের হাতে তার মেয়েকে তুলে দেয়। বাবা কথা ফেলতে না পেরে ঈশাও অয়নকে বিয়ে করতে রাজি হয়। তারপর তার কি, অয়ন নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়ে খুশি খুশি ঈশাকে নিজের বাড়িতে নিয়ে আসলো। আর তারপর শুরু হলো অয়ন আর ঈশার বিয়ের পরের খুনসুটি। ভালোবাসা শুধুমাত্র অবস্থান দেখে হয় না, ভালোবাসা হলো সমস্যা সমাধানের পথ। বেঁচে থাকুক ভালোবাসা। তাদের দুজনের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে।